ভিডিওটা হচ্ছে একটা স্টোরি টেলিং ভিডিও। আমার ওভার থিঙ্কিং চলে যায় আমি যদি ক্যামেরার সামনে কথা বলি। আমার কন্টেন্ট ক্রিয়েশন কিভাবে শুরু করেছিলাম, রোজ শর্ট পোস্ট করি এবং উইকলি আমি একটা লং ভিডিও পোস্ট করে দিই। চলতেই থাকবে জীবনে। তো তার জন্য কি তুমি সব কিছু বন্ধ করে দেবে নাকি? না, ও বলছি যে তোমরা পারো, সেটা ছেলে হোক চাই মেয়ে। একদিন না একদিন আসবে, লোকে আমাকে পছন্দ করবে। থেকে 20 বছর বা 50 বছর পর যখন নিজেকে দেখব, কিভাবে দেখব? যখন ক্লাস 9-এ ছিলাম তখন আমি আমার ব্লগিং চ্যানেল খুলেছিলাম। আপনারাও যাতে সলিউশন নিজের লাইফের সাথে মেলাতে পারেন। তো নমস্কার, আমি জ্যোতি দেবনাথ। আমার এই যে চ্যানেলটি জ্যোতি টাইম ক্যাপসুল, এটা শুধুমাত্র আমার নিজের জন্যই, যে আমি যখন আজ থেকে 20 বছর বা 50 বছর পর যখন নিজেকে দেখব, কিভাবে দেখব, কি রূপে দেখব, আমার জীবনযাত্রা আমি নিজের সাথে শেয়ার করতে চাই। আর যদি আমার ভিডিওর থেকে আপনারাও কিছু শিখতে পারেন বা নিজের লাইফটাকে কানেক্ট করতে পারেন, নিজের লাইফটার সাথে আমার লাইফের যত প্রবলেম, যত সলিউশন, আপনারাও যাতে সলিউশন নিজের লাইফের সাথে মেলাতে পারেন, তাহলে তো আর ভালো। তো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। তো এখন নিজের জন্য বার্তা, যে 70 বছরের জ্যোতি এই ভিডিওটা কিসের জন্য বলো তো? থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে কিসের জন্য। মানে এই ভিডিওটা হচ্ছে একটা স্টোরি টেলিং ভিডিও। মানে তোমার স্টোরি আমি তোমাকে শোনাবো। আমি আমার কন্টেন্ট ক্রিয়েশন কিভাবে শুরু করেছিলাম, তখন আমি তখন 15 ইয়ার্স ওল্ড ছিলাম, মানে আমার 15 বছর ছিল। হ্যাঁ, 15 বছর ছিল। হ্যাঁ, আমি তখন ক্লাস 9-এ ছিলাম। তো 9-এ যখন ছিলাম, আমার এর আগে আরেকটা অ্যাকাউন্ট আছে, যেটা হচ্ছে জ্যোতি স্কিন কেয়ার কিছু একটা সামথিং। ওখানে আমি আমার স্কিন কেয়ারের টিপস, হ্যাকস এগুলো পোস্ট করে থাকি। রোজ শর্ট পোস্ট করি এবং উইকলি আমি একটা লং ভিডিও পোস্ট করে দিই সবার জন্য, যেটা খুবই হেল্পফুল হয়। আর ওটা আমার র ভার্সন, মানে কোনো এডিটস না, মানে কোনো ফেক না, মানে একদম আমি যেমন তেমনই দেখাই। আমি যা যা করি, আমার যা যা স্কিনের জন্য আমি করে এসেছি ক্লাস, মানে অনেক ছোটোবেলা থেকে, সেগুলোই আমি ওখানে দেখাই। তো সেটার ব্যাপারে না হয় আলাদা একটা ভিডিও বানানো যাবে। যদি আপনারা শুনতে ইচ্ছুক হন, তাহলে যদি কমেন্ট করেন যে সেই চ্যানেলের বিষয়ে কিছু একটা বলুন, তাহলে আমি বলবো। ভিডিওটা বেশি বড় করছি না, প্যাক প্যাক করে। তো যেটা আমি বলছি, যে আমি যখন ক্লাস 9-এ ছিলাম তখন আমি আমার ব্লগিং চ্যানেল খুলেছিলাম। এমনি এমনি খুলেছিলাম। আর তখন এডিট করা শুরু করেছিলাম ইনশর্ট থেকে। আমি ইনশর্ট থেকে এখনও এডিট করি। যদি তুমি একজন বিগিনার হও, তাহলে ইনশর্টটা তোমার জন্য অনেক ভালো। ইনশর্ট থেকে এডিট করা তুমি শিখতেও পারো, প্লাস তুমি নিজের ভিডিওটাকে ক্রিস্পিও যদি বানাতে চাও সেটাও বানাতে পারো। এটা সব তোমার উপরে। আমি যখন 9টা গেল, ক্লাস 10-এ উঠলাম। 9-এ আমি কন্টিনিউ ততটা করিনি। আমার বাবা মানা করেছিলেন যে না, ক্যামেরার সামনে না, অনেক কিছু হয় ফটো ভিডিও নিয়ে। তো না, তখন আমার ছোট কাকাই, যিনি, উনি আমার পাপাকে অনেক বোঝান যে না, কন্টেন্ট ক্রিয়েশন তারপরে ব্লগিং দিয়ে একটা কেরিয়ারও হওয়া যায়, অনেক কিছু হয়, বা ও নিজের হবিও, অ্যাজ আ হবিও ইউজ করতে পারে ওটাকে। এটা তো কোনো মানে অন্য ব্যাপার নেই। তো আমি ক্লাস 10-এ যখন আমার ম্যাট্রিক ছিল, তখন আমার দিদা মারা যান 18ই নভেম্বর শায়দ, কারণ আমি ওনার এক্স্যাক্ট ডেটটা জানি না। আমার যখন অ্যাসামিসের প্রি বোর্ড ছিল তখন উনি মারা যান, তার 3 দিন পর আমি জানতে পারি। তো যাই হোক, ইমোশনাল কথাটা বলবো না আর কি। কিন্তু সেটা আমার লো ফেজ ছিল, মানে আমি আমার মেট্রিকে কনসেন্ট্রেট করতে পারিনি।
তারপর ততক্ষণ আমার ব্লগিং খুব ভালোই চলছিল, আমার ব্লগগুলো আছে এখনও, মেট্রিকের পরের ব্লগগুলোও আছে, রেজাল্টের পরের। আর 11-12 আমি একদম জিরো, মানে আমার কোনো ছিলই না যে আমি ব্লগিং আবার শুরু করব। খুবই টাফ ফেস ছিল তখন আমার, মানে অনেক পড়াশোনার চাপ ছিল বলে আমি কন্টিনিউ করতে পারিনি, কিন্তু তখন কন্টিনিউ করলে হয়তো আরও ভালো হতো। 11-12 দিনগুলো খুবই ভালো ছিল, আমি করতে পারতাম, কেন করিনি আমি নিজেও জানি না। হ্যাঁ, তখন আমার কাছে একটা, আমি যখন ফার্স্ট ব্লগিং করি তখন সেটা আমার পাপার মোবাইল দিয়ে, যখনই আসতো মোবাইলটা আমার কাছে আমি তখনই করতাম, নাহলে করতাম না। আর পাপা সারাক্ষণ তো আমার পিছে পিছে থাকবে না যে আমি ব্লগিং করব, বা মার মোবাইল দিয়েও করতাম কিছু কিছু। আর 11-এ ওঠার পর আমার ফার্স্ট যে নিজের মোবাইল সেটা হচ্ছে আমার 3,000 টাকার একটা মোবাইল ছিল, যেটা মাইক্রোম্যাক্স ছিল, আমি দেখাচ্ছি, এখনও আছে না। আচ্ছা, এটার পরের ভিডিও ক্লিপে আমি এটা অ্যাড করে দেবো। তো মাইক্রোম্যাক্স মোবাইলটা কি হয়েছিল, সেটা ভেঙে গেছিলো আমি এখান থেকে প্রায় অনেক দূরই পড়তে যেতাম। তো ওদিন একটু বৃষ্টি টিষ্টি ছিল, তো আমি ফোনটা আমার পকেটে রেখেছি, পড়ে গেছি, ব্যাস ফোনের ডিসপ্লে একদম ক্র্যাক। তো ওটা ঠিক হবে না এমন পর্যায়ে চলে গেছে, মানে একটু অন্ধকার হয়ে গেছে, ওটা আর ঠিক হবে না এমন পর্যায়ে চলে গেছে। তো তারপর আর কি হবে, সে তারপর আর আমি সেটাকে চালাতেই পারতাম না। তো পাপার যে মোবাইলটা ছিল সেটাই আমি ইউজ করতাম, পাপা আমাকে দিয়ে দিয়েছিল, কারণ আমার তখন 12-এর এক্সাম ছিল। তো 12-এর এক্সামে যেহেতু আমার নোটস সব করতে হবে, আর সেই 3,000 টাকার মোবাইলটার মধ্যে স্টোরেজ ছিল না, আর অনেক প্রবলেম দিত, আমি কোনো নোটস রাখতে পারতাম না, তাই পাপার মোবাইলটা আমি এক্সাম টাইমে নিয়েছিলাম। তারপরে ওটা আমার কাছে ছিল প্রায় 1 বছর, 2 বছর আমার কাছে ছিল। 2 বছর ইউজ করার পর ওটারও ডিসপ্লেটা নিজে নিজে খুলে গেছে। তাও ভেবেছিলাম যে কিছু একটা করে আমি এটাই চালাবো, এটা দিয়েই ভিডিও বানাবো, ব্লগিং শুরু করব। ওটা দিয়ে মানে আমি কন্টিনিউ ব্লগিং করা শুরু করেছিলাম, ব্লগিং প্লাস স্কিন কেয়ার, আমার ইনস্টা ফেসবুক সব ভিডিওগুলো ফানি কন্টেন্ট। কিন্তু যেহেতু লো কোয়ালিটি, এই মোবাইলেরও লো কোয়ালিটি আমি জানি, কিন্তু আমি ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করতে পারি না। এই মোবাইল দিয়ে যদি ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করি তাহলে 4K ক্যামেরাই আমার ব্যাকটা, আর ফ্রন্টটা হচ্ছে আমার 1000, কী বলো ওটাকে জানি না, তো যাই হোক, বাদ দাও। কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে করতে পারি না, কারণ আমি দেখবো কীভাবে যে আমি ঠিক করে দেখছি কি না নিজেকে। আমি যতক্ষণ নিজেকে দেখে বা কাউকে দেখে কথা না বলি ততক্ষণ আমার হয় না ভাই যে আমি কার সাথে কথা বলছি, ভূতের সাথে না, আমি নিজের সাথে কথা বলছি। তো ক্যামেরাতে আমি নিজেকে দেখবো, তো ওখান তো দেখতেই পাবো না ব্যাক ক্যামেরায়, তো আমি পারি না। তো ফিউচারে যদি ভাগ্যটা পাল্টে যায় তাহলে তো একটা ক্যামেরা কিনবই। আমার নিকনের ক্যামেরা কেনার একটা বচপন কা শখ হ্যাঁ আমার। তো এটা হলো, এই মোবাইলটা পাপা আমাকে গিফট দিয়েছিল লাস্ট ইয়ার আমার বার্থডের টাইমে, 15 জুলাই। তো এই মোবাইলটা একটা লাকি বলতে পারো, এই মোবাইলটা দিয়ে আমি আমার অনেক কাজই করি, প্লাস এই বছর নিজেকে নিজে একটা গিফট দেওয়ার ভাবনা চিন্তা আছে, সেলফ গিফটেড, যেটা ওই বছরও দিয়েছিলাম, লাস্ট ইয়ার দিয়েছিলাম, মানে নিজেকে একটা রূপোর কিছু। তো এটা হলো, হ্যাঁ আমি এখনও কষ্ট করছি, আমি দেখছি আমার ভিউ আসছে না, আমার লাইক আসছে না, আমার কমেন্ট আসছে না, তাও আমি নিজেকে পুশ করছি যে না, করতে হবে। কারণ এটা দিয়ে আমার অনেক, বলবো একটা
ওভার থিঙ্কিং চলে যায়। মানে এটা কোনো ফেমের জন্য আমি করছি না, মানে হ্যাঁ অবভিয়াসলি আসবে, একদিন না একদিন আসবে, লোকে আমাকে পছন্দ করবে, কিন্তু একটা হয় না ফেম, না ওরকম কিছু না যে পার্টিকুলার ওটার জন্যই না। আমার ওভার থিঙ্কিং চলে যায় আমি যদি ক্যামেরার সামনে কথা বলি বা ডায়েরি লিখি। আমার ডায়েরি লেখার অভ্যাসটা আমার ছোটোবেলার থেকে আছে। আমার ডায়েরিটা আমি লিখতে থাকি। একদিন আমার ডায়েরির উপরে ভিডিও বানাবো ভাবছি। তো এটা যেটা আছে ব্লগিং বা এরকম কিছু একটা, যেরকম আমি কথা বলছি আমার লাইফ এক্সপিরিয়েন্স নিয়ে, কিভাবে আমি শুরু করেছিলাম সব কিছু। তো ডাউনফল মানে লো ফেজ হাই ফেজ চলতেই থাকবে জীবনে। তো তার জন্য কি তুমি সব কিছু বন্ধ করে দেবে নাকি? না, আমি একবার বন্ধ করে ভুলটা করে নিয়েছি, জীবনে আর কোনো দিনও করতে নেই। পারলে ভিউ আসুক চাই না আসুক, আমি মানছি আজকে আসবে না, কালকে আসবে না, একদিন তো একদিন আসবে। তো তুমি কনসিস্টেন্সি থাকো, আমিও কনসিস্টেন্সি আছি তোমাদের সাথে। হ্যাঁ অনেক কষ্ট হয় রাত জেগে ভিডিও এডিট করতে। আমার একটা ইনস্টা হচ্ছে একটু ফানি কমেডি ভিডিওস, আরেকটা ইনস্টা হচ্ছে স্কিন কেয়ার, আরেকটা ইউটিউব হচ্ছে স্কিন কেয়ার, এইটা হচ্ছে ব্লগিং, ফেসবুক তো চলে যায় ভাই সব কিছু মিলিয়ে। কিন্তু অনেক হেডেক হয়ে যায়, সব কাজ নিজে সামলাতে হয় প্রথম প্রথম, আর এখনও সামলাতে হয়। তো তারপরে আমি আমার যে অডিয়েন্স তাদেরকে কিভাবে আরও হেল্পফুল ভিডিওস দিতে পারি, বা আরও কিভাবে আমি আমার ভিডিও আমার এডিটসটাকে আরও পলিশ করতে পারি, সেগুলোর বিষয়ে আমি রোজ মাথা খাটাতে থাকি। তো আমার কি হয়, চিন্তাটা অন্য দিকে যায় না, মানে ওভার থিঙ্কিং তো করতে পারি না। হ্যাঁ কিছু কিছু সময় ওভার থিঙ্কিং এটার জন্য হয় যে কেউ দেখছে না ভিডিও, আমি হয়তো আমার দ্বারা হয়তো হবে না, এরকম হয়। তারপর আমি নিজেকে এটাই সাহস দিই যে হবে, একদিন নিশ্চয়ই হবে, একটু দেরি লাগবে কিন্তু নিশ্চয়ই হবে। হার মেনো না জ্যোতি। এটা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আমি বলছি না শুধু, তুমি যদি আজকে একটা জব করছো বা কিছু একটা করছো, আমি বলবো যে নিজের উপরে বিশ্বাস রাখো, তুমি সব পারো, তুমি সব পারো, এমন কোনো কাজ নেই যেটা তুমি পারো না। আর কারোর সাথে নিজেকে কম্পেয়ার করবে না যে ও করছে এটা তো আমিও করবো, ও এত এরকম কেন আমিও এরকম কেন, না না, কারোর সাথে কম্পেয়ার করবে না। তুমি নিজেই সুন্দর, তুমি নিজে একটা বিউটিফুল সোল, তুমি সব পারো। সবসময় এটা মনে রাখবে যে লোকে পারুক চায় না পারুক, ওই কামটা তুমি পারো, বুঝলে? নিজেকে তুমি এতটা পাওয়ারফুল বানিয়েছো যে তোমাকে কেউ হারাতে পারে না কোনো কাজে। জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ, তুমি সব জানো। আমার সাবস্ক্রাইবার যারা আমার দেখছে বা সাবস্ক্রাইবার নাও হতে পারে তারা, আমি তোমাদেরকেও বলছি যে তোমরা পারো। শুধু কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বলছি না আমি যে এটাই পারো শুধু, না, তোমরা সব পারো, সেটা ছেলে হোক চাই মেয়ে। আমি বলবো ছেলেরাও অনেক কষ্ট করে, মেয়েরাও অনেক কষ্ট করে, আমার জন্য দুজনেই সমান। আর ছেলেদেরও একটা স্পেশাল কথা বলবো যে পরিবারের চাপে পড়ে নিজের হবিগুলোকে মেরে দিও না, ধামাচাপা দিও না। নিজের হবি, নিজের পছন্দের জিনিস বা পছন্দের কাজ, সেগুলোকে একটু গুরুত্ব দাও। ফ্যামিলি আছে, ফ্যামিলির সাথে তুমিও আছো, কিন্তু নিজেকে প্রায়োরিটাইজ করো, আর একটু নিজেকে ভালোবাসো, একটু গুরুত্ব দাও নিজেকে। আর যেটা বলার আছে, ছেলেরা তোমরাও অনেক, মানে কি বলে ওটাকে, অনেক স্ট্রং। ছেলেরা তোমরাও অনেক স্ট্রং। নিজেকে ভেবো না যে তোমরা পারো না কিছু, তোমরাও পারো। তোমরাও তোমাদের মা বাবাকে সুখে রাখতে পারবে, মেয়েরাও পারবে। মেন যে কথাটা সেটা হচ্ছে নিজের থেকে বিশ্বাস হারাবে না।
নিজের থেকে বিশ্বাস যেদিন হারিয়ে ফেলবে সেদিন ভাববে তোমার মতো বোকা আর কেউ নেই। যেদিন নিজের থেকে বিশ্বাসটা হারাচ্ছ মনে হচ্ছে সেদিন ভাববে একটু ভেবে নিও, একটু চিন্তা করে নিও। তুমি তোমার প্যারেন্টসদের মধ্যে যাকে বেশি ভালোবাসো তার চেহারাটা একবার চোখ বন্ধ করে মনে করে নিও যে তাকে তুমি কেমন লাইফ দিতে চাও। ব্যাস এতটুকুই বলার ছিল। তো আজকের ভিডিওটা এতটুকুই। বাই বাই, টাটা। তো পরে স্মৃতির পাতায় দেখা হচ্ছে জ্যোতি।